শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আজ স্বপন কুমার ভট্টাচার্য। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুরে থাকেন। সাংবাদিক, কলাম লেখক, শিক্ষক হিসেবে তার পরিচিতি দীর্ঘদিনের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তার চমৎকার একটা সম্পর্ক ছিল। এর জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশের সম্মাননা প্রাপ্ত তিনি। বাংলাদেশ সরকার তাকে এই সম্মাননা দিয়েছিল, কারণ মুক্তিযুদ্ধের সময় তিনি আগরতলায় মুক্তিযুদ্ধের ক্যাম্পে এবং আশ্রয় শিবিরে কাজ করেছেন। স্বপন কুমার ভট্টাচার্য, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা জানাই। আমরা আসলে আপনার মতো মানুষ, আমাদের মুক্তিযুদ্ধটা 54 বছর আগের ঘটনা। ভারতের ত্রিপুরা রাজ্যে আমাদের মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি, অনেক সহযোগী মানুষজন ছিলেন। তাদের বেশিরভাগই এখন আর বেঁচে নেই। আপনাকে যখন আমরা পেয়েছি, আপনাকে আমরা একটু লম্বা সময় কথা বলবো। আপনার বক্তব্যগুলো পরে হয়তো আমরা বিভিন্ন ভাগে ভাগে প্রচার করব। শুরুতে আমরা জানবো হচ্ছে 71-এর আপনার ভূমিকার কথা, তারপর আজকের বাংলাদেশ নিয়ে আপনার মনে কি ধরনের প্রশ্ন জাগে বা কি প্রতিক্রিয়া হয়, এগুলো করে জানতে পারবো। সবগুলো ঘটে যদি 71-এ আপনার বয়স কত ছিল তখন? 71-এ তো আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, 19 বছর, 18-19 বছর কলেজে পড়ি, ছাত্র রাজনীতি করতাম ভারতীয় জাতীয় আগরতলায়। তখন আগরতলায়, আমার এখানে উদয়পুরে তখন কলেজ ছিল না, আগরতলায় মহারাজা বীর বিক্রম কলেজে পড়তাম। তো কলেজে পড়ার সময় এটা শুরু হলো। সেই সময় আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ছাত্র সংগঠন, ছাত্র পরিষদ, তার উদয়পুর জেলার সভাপতি ছিলাম। এখন এটা NSUI বলা হয় এই সংগঠনকে সর্বভারতীয় ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই এই বাংলাদেশে যখন গণহত্যা শুরু হলো, অপারেশন সার্চলাইট শুরু হলো, তারপর তো অনেক নেতারা আসতে শুরু করলেন। তখন আমাদের মনে হলো যে কিছু করতে হবে। মেইনলি তারা কোথায় থাকবেন, এখানে তাদের পরিজনরা কোথায় থাকবেন, তাদের জন্য ঘর দরজার ব্যবস্থা করা। এরপরে তো শরণার্থী আগমন শুরু হয়ে গেল এপ্রিল মাসে। তখন কিন্তু প্রশাসন এত বড় একটা জনবিস্ফোরণের জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ করে এত লোক আসাতে একটা হযবরল অবস্থা হয়ে যায়। সেই সময় আমরা স্কুলগুলিতে শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়। আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে খাবার নিয়ে আসি, তৈরি করা খাবার, রান্না করা খাবার বা রুটি, এইসব নিয়ে এইগুলি শরণার্থী শিবিরে বিলি করি। আর সেই সময়ে উদয়পুরের মানুষের যে আর্থিক অবস্থা, সেটা একেবারেই সচ্ছল ছিল না। কিন্তু তারপরেও মানুষ খাবার ইত্যাদি দিয়েছে। তারপরে অনেকে তো এক কাপড়ে চলে এসছে, ওদের পোশাকের দরকার। সেই পোশাকও পুরনো পোশাক, নতুন পোশাক তো আর তখন তৈরি করা সম্ভব না তখনকার অর্থনৈতিক অবস্থায়। এই পুরনো ভালো পোশাক বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করে এইগুলি দিয়ে এই কাজটা শুরু হলো। এরপরে তো বিভিন্ন নেতারা আসতে শুরু করলেন। বাংলাদেশের যেসব নেতারা আসতে শুরু করেন, আপনার মনে পড়ে কোন কোন নেতাদের প্রথম দিকে আপনারা পেয়েছেন? এখানে প্রথম আসেন তখন চট্টগ্রাম আওয়ামী লীগের, সেই সময়ে চট্টগ্রাম আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল হারুন। প্র্যাকটিক্যালি উনিই ছিলেন বাংলাদেশের প্রতিনিধি উদয়পুরে। তারপরে এলেন আব্দুল মালেক উকিল, যিনি বঙ্গবন্ধুর ক্যাবিনেটে হোম মিনিস্টার ছিলেন। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন তিনি
জাতীয় সংসদের স্পিকার ছিলেন। তারপরে ইয়ে কোচি সাহেব একজন ছিলেন, তারপর নুরুল হক এমপি। তাদের একটা আরেকটা কি বলা হতো পাকিস্তানে, ন্যাশনাল এমপি। হারুন সাহেব ছিলেন এমপি, আর নুরুল হক সাহেব, মালেক সাহেব তারা ছিলেন এমএনএ। এইরকম আরো আসতে লাগলেন। আমাদের তখন প্রধানত দুটো কাজ, একটা হলো শরণার্থী শিবিরে ত্রাণের কাজ। আপনি উদয়পুরে কাজ করছিলেন? উদয়পুরে, হ্যাঁ, উদয়পুর। সীমান্ত থেকে কত দূরে এটা? একটা মজা হলো যে উদয়পুর ত্রিপুরা, তখন ত্রিপুরাতে 10টা সাব ডিভিশন ছিল আর জেলা ছিল 3টা। দক্ষিণ জেলার সদর ছিল উদয়পুর, এখন 8টা জেলা। তো এই সীমান্ত থেকে কত দূরে? সীমান্ত থেকে উদয়পুরে কোনো সীমান্ত নেই। উদয়পুরের পরে সোনামুড়া আছে, এটা কুমিল্লার সঙ্গে। বিলোনিয়া আছে, এটা ওইখানে বাংলাদেশেরও বিলোনিয়া স্টেশনের সঙ্গে। আর ওইদিকে সাবরুম আছে রামগড়ের কাছে, মাঝখানে ফেনী নদী। এই কাজগুলি করা। সামরিক কর্মকর্তাদের কারা কারা ওই সময় আপনার মনে পড়ে, কারা এসেছিলেন প্রথম? ওই যে জিয়াউর রহমান সাবরুম হয়ে আগরতলায় যান। খালেদ মোশাররফ কত তারিখের দিকে, আপনাকে মনে আছে জিয়াউর রহমান কত তারিখের দিকে আসেন? সম্ভবত 71 মার্চের 29-30 হবে। তাই হবে, হ্যাঁ, 29-30 হবে। আর খালেদ মোশাররফ এই আমাদের এখান থেকে দূরে একটু সোনামুড়া সাব ডিভিশনে মেলাঘর বলে একটা জায়গা আছে। মেলাঘরে খুব বড় একটা ক্যাম্প ছিল, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প। খালেদ মোশাররফ ওইখানে ছিলেন। মেলাঘরে একটা হসপিটাল ছিল, হসপিটালটা ঠিক মেলাঘরে না, হসপিটালটা ছিল বিশ্রামগঞ্জে, ফিল্ড হসপিটাল। হ্যাঁ, বিশ্রামগঞ্জে। জাফরুল্লাহ বা কেউ এমন একজন, জাফরুল্লাহ চৌধুরী, হ্যাঁ, উনি নেতৃত্ব দিন, জাফরুল্লাহ চৌধুরী। তো এই আর উদয়পুরে ভজনগর বলে একটা জায়গা আছে, সেখানে একটা ছোট হাসপাতাল হয়েছিল। এটা প্রাথমিক চিকিৎসা হতো আর কি, যেসব মুক্তিযোদ্ধা যুদ্ধে গিয়ে আহত হতেন, প্রাথমিক চিকিৎসাটা এখানে করে তারপর বিশ্রামগঞ্জে পাঠানো হতো। এই বিশ্রামগঞ্জ আমাদের এটা ধ্বজনগর বলে এই জায়গাটাকে। যেই জায়গাটায় হাসপাতালটা ছিল সেখানে এখন একটা স্কুল হয়েছে, একটা সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ স্কুল এডুকেশনের অধীন একটা বেসরকারি স্কুল হয়েছে। এই স্কুলটার মালিক হলো আপনার আমাদের একজন ভারতের সলিসিটর জেনারেল ছিলেন সলি সোরাবজি, ওনার মিসেস জেনা সোরাবজি স্কুলটার মালিক। এই জায়গাটাতে হাসপাতালটা ছিল। তো এখানে চিকিৎসা করে পাঠিয়ে দেওয়া হতো বিশ্রামগঞ্জে না হলে আগরতলায় জিবি হাসপাতালে। আর ইসেতকে বাইরেই পাঠানো হলো এই খালেদ মোশাররফকে, আগরতলা থেকে সম্ভবত কানপুরে পাঠানো হয়েছিল, উত্তরপ্রদেশের। আর আরেকটা কাজ আমরা করতাম, সেটা হলো জনমত গঠন করা। প্রায় মিছিল মিটিং এইগুলি লেগেই থাকতো। ভারত সরকার বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে, তারপরে এই ভারতীয় সেনাবাহিনী সরাসরি সাহায্য করতে হবে মুক্তি বাহিনীকে, এইসব দাবি নিয়ে মিছিল মিটিং এইসব করতাম।
তো বাগমা বলে একটা জায়গা আছে, ওখানে একটা বড় জনসভা আমরা করেছিলাম 4টা পয়েন্টে নিয়ে, চারটা দফা। তখন পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার প্রহসন শুরু হলো। আমাদের 1 নম্বর দাবি ছিল এই বিচার প্রহসন বন্ধ করতে হবে, ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে, ভারতীয় সেনাবাহিনীকে মুক্তিবাহিনীর সঙ্গে লাগাতে হবে। এইসব দাবি নিয়ে আমরা বাগমা নামে একটা জায়গায় একটা বড় জনসভা করেছিলাম। খুব বড় জনসভা হয়েছিল। ওই জনসভায় বক্তৃতা করেছিলেন ত্রিপুরা রাজ্যের একজন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী প্রফুল্ল কুমার দাস, আরেকজন মন্ত্রী কৃষি মন্ত্রী মুনসুর আলী, এবং বাংলাদেশের একজন MNA মোহাম্মদ আজিজ। এরা 3 জন ওই মিটিং এ ছিলেন। আমি নিজেও বক্তৃতা করেছিলাম ছাত্র নেতা হিসাবে। এটা বড় জনসভা হয়েছিল। তারপরে আপনার আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা হলো 1971-এর 15ই অক্টোবর। 15ই অক্টোবর বিকেলের আগে 3টে হবে, আব্দুল মালেক উকিল আর আব্দুল্লাহ আল হারুন চৌধুরী খবর পাঠালেন বিকেলে যেন আমরা আমার বাড়ির কাছেই জগন্নাথ দিঘির উত্তরপাড় কংগ্রেস ভবনের সামনে একটা বড় লন ছিল, ওইখানে একটা ঘরে থাকতেন আব্দুল্লাহ আল হারুন চৌধুরী, আর একটা ঘরে থাকতেন মালেক উকিলের পরিবার। বললেন যে এই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আসবেন এসব বিকেলে আমরা ওখানে গিয়ে দেখলাম অনেক লোক, শত শত লোক। তারপর তারা এলেন, বক্তৃতা করলেন। মাইক্রোফোনের ব্যবস্থা, মাইক ছিল না, মাইক ছাড়াই খালি কণ্ঠে, উদাত্ত কণ্ঠে বক্তৃতা করলেন 2 জন। বক্তৃতার পরে মালেক উকিল এবং আব্দুল্লাহ আল হারুন চৌধুরী, আমি এবং আমাদের তখন জেলা ছাত্র পরিষদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন হিমাংশু চক্রবর্তী, তিনি মারা গেছেন পরবর্তীকালে, আমাদের 2 জনকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, আমাদের কথা বললেন। তখন তো বয়স কম, কলেজে পড়ি। আমরা অটোগ্রাফ রেখেছিলাম 2 জনের। এই দীর্ঘকাল এটা আমার ছিল। এই 2023 বা 24-এ বোধহয় তাজউদ্দিন সাহেবের যেই মেয়েটি মন্ত্রী হয়েছিল, শিমিন হোসেন রিমি, উনাকে দেখালাম, এই দেখুন আপনার বাবার স্বাক্ষর আর সৈয়দ নজরুল ইসলাম সাহেবের স্বাক্ষর। তিনি আমাকে বললেন যে স্বপনদা, এটা আমাকে দিয়ে দেবেন, আমি কাজে লাগাবো। আমি দিয়ে দিলাম। আমি মরে গেলে আমার ছেলেরা বা উত্তরসূরিরা এটা কতটুকু বুঝবে বা কি করবে, ওর কাছে দিয়ে দিই। এটা একটা অটোগ্রাফ, বইতে লেখা ছিল অটোগ্রাফ না ইয়াতে আপনার ডায়েরিতে, কিসে লেখা ছিল অটোগ্রাফটা? না, ডায়েরিতে ছিল। ডায়েরির পাতাটা ছিঁড়ে আমি লেমিনেশন করে রেখেছিলাম। লেমিনেশন না করলে এটা থাকবে না, তো নষ্ট হয়ে যাবে, এত বছরের কাগজ। আমার যতদূর মনে পড়ে ওনাকে এটা আমি 2023-এর ডিসেম্বর বা 24-এর প্রথম দিকে দিয়েছি। আমার বাড়িতে উনি এসেছিলেন। তাজউদ্দিন সাহেবের পরিবার সোনামুড়া বর্ডার দিয়ে এসেছিলেন, ত্রিপুরায় ঢুকেছেন, অনেক কষ্ট করে ওরা ঢুকেছেন। তারা যখন কোন মাসে এসেছিলেন পরিবারটা? এটা কুমিল্লা বর্ডার। কোন মাসে? কুমিল্লা দিয়ে তারা এসেছিল, বলছি আমি, তারা এসেছিল এপ্রিল মাসেই হবে। তাদের শরণার্থী শিবির কয়টা ছিল উদয়পুরে? তখন অন্তত 50-60টা ছিল টোটাল ডিস্ট্রিক্টে।
একটা জিনিস জানি, তখন ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা ছিল সম্ভবত 11 লক্ষ, শরণার্থী এসেছিল 14 লক্ষের মতো শরণার্থী গিয়েছিল ত্রিপুরা রাজ্যে। অ্যাকচুয়ালি এই সংখ্যাটা ইদানিং আমি এক এক জায়গায় এক এক রকম দেখছি, কিন্তু আমরা তখন যেটা জানতাম আর কি, 14 লক্ষ লোক, 14 লক্ষ শরণার্থী। আচ্ছা আচ্ছা, 14 লক্ষ। এখন অনেক কেউ বলে 15 লক্ষ, 16 লক্ষ, এরকম। তা আমরা জানতাম 14 লক্ষ লোক, 14 লক্ষ। তবে একটা কথা বলতে হবে, আগরতলায় আমরা সাংবাদিক, ধরো অনিল ভট্টাচার্য, এদের কথা জানি। উদয়পুরে কোনো সাংবাদিক ছিলেন, কাজ করতেন এই নিয়ে? না, উদয়পুরে তখন সাংবাদিকতা তেমন ভাবে কেউ শুরু করেননি। একজন ছিলেন বয়স্ক লোক, জাগরণ পত্রিকার, তিনি খবর টবর করতেন, তেমন কিছু ছিল না। কিন্তু উদয়পুরে এটা আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই ইয়ে ছিল, ইনস্ট্রাকশন ছিল, প্রত্যেক জেলাতে জেলাতে এবং আগরতলাতে সেন্ট্রালিও একটা বাংলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতি গঠন করা হয়েছিল। তো উদয়পুরে ওই সমিতিটা গঠিত হয়। এই কমিটির সভাপতি ছিলেন কুমুদ বন্ধু ভট্টাচার্য নামে একজন কংগ্রেসের বর্ষিয়ান নেতা। ভাইস প্রেসিডেন্ট ছিলেন 3 জন, আব্দুলাল হারুন চৌধুরী, পরেশচন্দ্র ভট্টাচার্য, আরেকজন কি ছিলেন, আব্দুল্লাহ হারুন চৌধুরী, পরেশ ভট্টাচার্য, আরেকজন কে ছিলেন, 3 জন বা 2 জনই ছিল। এর মধ্যে এই পরেশ ভট্টাচার্য আমার বাবা, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আর এই মুক্তি সংগ্রাম সহায়ক সমিতির সেক্রেটারি ছিলেন ক্যাপ্টেন সুজাত আলী, দেবিদ্দার বাড়ি ওনার। ক্যাপ্টেন সুজাত আলী ছিলেন সেক্রেটারি। তিনি পালাটানাতেই বেশি থাকতেন। আমাদের উদয়পুরের কাছে পালাটানা নামে একটা জায়গা আছে, পালাটানাতে একটা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প ছিল। ওই ক্যাম্পটা পরিচালনা করতেন এই ক্যাপ্টেন সুজাত আলী। ভারতীয় সেনাবাহিনী এরা তো ছিলই। তো আপনাদের এখানে একজন সাংবাদিক আছে, পরবর্তীকালে বেশ নাম করেছেন, অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, পালাটানাতেই তিনি ট্রেনিং করেছেন। তিনি 21-এ হারুন হাবিব, শাহাদাত চৌধুরী, ওরা কি উদয়পুরে গিয়েছিলেন? এরা কিন্তু খুব নাম করা সাংবাদিক, মুক্তিযুদ্ধের সাংবাদিকেরা। এমনিতে হয়তো এসছেন, কিন্তু ওদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি। আর আরেকজন ছিলেন, এখানে বেশি ছিল নোয়াখালীর লোকই। আর আরেকজন ছিলেন আপনার খাজা আহমদ, ফেনীর খাজা সাহেব চোত্তাখোলা বলে একটা জায়গা আছে, চোত্তাখোলা বেস ক্যাম্পের চিফ ছিলেন। আর আসতেন আসমা আব্দুল রব, তখন তো তিনি ডাকসাইটে ছাত্র নেতা, উনি এই সেক্টরের দায়িত্বে ছিলেন। সেই সূত্রে উদয়পুরে তিনি প্রায়ই আসতেন। পরবর্তীকালেও তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, সাম্প্রতিক কালে যোগাযোগটা বন্ধ হয়ে গেছে। আসম আব্দুল রব প্রথমবার যখন হাসিনা ক্যাবিনেটে মন্ত্রী হলেন, তখন এখানে এসেছিলেন। এখানে তো কথা হয়েছে অনেকক্ষণ সার্কিট হাউসে। শরণার্থী ক্যাম্পগুলার ওই সময় কলেরায় অনেক শরণার্থী মারা গিয়েছিলেন। উদয়পুরে কি কলেরা হয়েছিল? হয়েছে, মারাও গেছে। যারা মারা যেত তাদের কবর দেয়া হতো কোথায়, কোন এলাকায় কবরস্থানগুলো ছিল? ওই তো কাছাকাছি কোনো জায়গায়, বা হিন্দু হলে কাছাকাছি কোনো জায়গায়। তখন তো বন ছিল, এখন তো বন কেটে বসত হয়ে গেছে সব। তখন জঙ্গল ছিল, কিন্তু এই জঙ্গলগুলিতে ওইখানে কবর দেওয়া হতো, শালবনের ভেতরেই। আর হিন্দু হলে পুরনো হতো, বা অনেক ক্ষেত্রে কবরও দিয়ে দেওয়া হয়েছে, মানে কে রিস্ক নেবে।
আরেকটা বিষয় দাদা আমাদের জানার খুব আগ্রহ, আগরতলা বা ত্রিপুরায় ত্রিপুরায় বাংলাদেশের মানুষ যে এত সহযোগিতা পেয়েছে, এইটার কারণ কি ওই বেল্টের লোকেরা একসময় বাংলাদেশে ছিল পূর্বপুরুষরা, বৃহত্তর নোয়াখালী বেল্টের লোক, কুমিল্লার লোক। এটা তো এটা আমারও একটা ধারণা, কিন্তু আমি নিজে তো না দেশভাগের বা ওই দেশবাড়ির ব্যাপারটা নেই। আমরা 1901 সাল থেকে উদয়পুরে আছি, তারপরেও নারীর টান তো একটা আছে। এটা একটা বড় ঘটনা যে এখানকার যারা লোক ত্রিপুরার যারা হিন্দু বাঙালি, তাদের 90% পূর্ব বাংলা থেকে এসেছে। এবং এই একটা কথা আমরা শুনতাম ছোটবেলায়, যে কোনো বিয়ের সম্বন্ধ বা কারোর সঙ্গে পরিচয় হলে আপনাদের দেশ বাড়ি কোথায় ছিল। মানে এটা ত্রিপুরা এখানে থেকেও এটাকে দেশ হিসেবে আমাদের মা বাবা ঠাকুর দাদারা মেনে নিতে পারতেন না বোধহয়। জিজ্ঞেস করতেন পরিচিত অপরিচিত প্রথম কারোর সঙ্গে দেখা হলে যে আপনার দেশ বাড়িটা কোথায়, দেশ বাড়িটা তো কুমিল্লা, বিদ্যাকুট, এই নামগুলি শুনতাম আর কি। তারপরে রাজাপুর, এইসব, কেউ কেউ বলতেন নোয়াখালী, মাইজদি, ফুলগাজী, এইসব নামগুলি কিন্তু আমরা ছোটবেলায় শুনতাম। আর আরেকটা কথা বলতে হবে, তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রলাল সিংহ। তার যে অবদান, সেই অবদান কিন্তু এই প্রজন্ম তো জানেই না। মুক্তিযুদ্ধের ইতিহাসও কতটা আছে আমি জানি না। শচীন্দ্রলাল সিংহের বাড়িটা ছিল মুক্তিযোদ্ধাদের আখড়া। আমার সঙ্গে আসম আব্দুল রবের পরিচয় হয়েছে শচীন্দ্রলাল সিংহের সরকারি বাসভবন, তিনি তখন মুখ্যমন্ত্রী। শচীন বাবুর অবদানটা, আর এছাড়া আরেকটি বিষয় তো এখন আর গোপনীয় নয়, যে 1963 সালে শেখ মুজিবুর এসেছিলেন আগরতলায়, এবং শচীন বাবু তাকে নিয়ে এই ঘটনাটা একটু হ্যাঁ, বলেন তো, 63 সালে এই ঘটনাটা একটু বলেন তো। 63 সালের ঘটনা যদি আপনাকে একদম হুবহু জানতে হয়, তাহলে শশাঙ্ক এস ব্যানার্জি, যিনি পূর্ব পাকিস্তানে ভারতীয় দূতাবাসের পলিটিক্যাল অফিসার ছিলেন, তার আত্মজীবনী এই বিষয়ে পরিষ্কার বলা হয়েছে। ডিসেম্বর মাসের, এটা 1962 ডিসেম্বর মাসের 24 তারিখ, রাত 12টা হয়ে গেছে, 25শে ডিসেম্বর হয়ে গেছে। তিনি থাকতেন ঢাকার, এই শশাঙ্ক এস ব্যানার্জি ঢাকায়, ঢাকায় চক্রবর্তী পাড়ায় থাকতেন। তিনি রাত্রিবেলা বাড়িতে ফিরেছেন 12টার পর, হঠাৎ দরজার কারা নাড়ার শব্দ পেলেন। দরজা খুলে দেখেন একটি কিশোর দাঁড়িয়ে আছে। কিশোর ছেলেটি সেলাম দিয়ে ওনাকে বললেন যে ইত্তেফাক পত্রিকার সম্পাদক আমাকে পাঠিয়েছেন, তিনি বলেছেন তার এখানে যাওয়ার জন্য। উকিল ভিলাতে বা চক্রবর্তী ভিলাতে থাকতেন, যাই হোক, ওইখান থেকে ইত্তেফাক অফিস কাছে, হেঁটেই যাওয়া যায়। আমি এই কথাগুলো কিন্তু বলছি হুবহু ওনার আত্মজীবনী থেকে, শশাঙ্ক এস ভট্টাচার্য। তো ওখান থেকে তিনি গেলেন, যাওয়ার পর ইত্তেফাকের মানিক মিয়া ওনাকে করমর্দন করে বসালেন। তখন তিনি দেখছেন যে মানিক মিয়ার পাশে আরেকটি চেয়ারে এক ভদ্রলোক বসে আছেন। তো শশাঙ্ক এস ব্যানার্জি বর্ণনাটা এইরকম ভাবে করেছেন যে আমি ভদ্রলোককে পল্টন ময়দান, বোধহয় পল্টনে জনসভায় বক্তৃতা করতে দেখেছি। তার বক্তৃতা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনত, এবং তার নামে মানুষ পাগল ছিল। তিনি শেখ মুজিবুর রহমান।
তাদের মধ্যে আলোচনা হলো মানিক মিয়া, শেখ মুজিবুর রহমান এবং শশাঙ্ক এস ব্যানার্জি রাত্র 2টো পর্যন্ত। আলোচনার শেষে শশাঙ্ক এস ব্যানার্জির মনে হলো যে শেখ মুজিব কিছু একটা বলতে চান। আফটার অল ডিপ্লোম্যাট তো, উনি নিজেই জিজ্ঞেস করলেন আপনি কি কিছু বলবেন? তখন বঙ্গবন্ধু বললেন যে আমি আপনাদের প্রধানমন্ত্রীকে একটা পার্সোনাল চিঠি দিতে চাই, এটা আপনাদের কূটনৈতিক ব্যাগে পাঠানো যাবে কিনা? তিনি বললেন যাবে, তো কয়েকটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো এটা আগে দেখবেন যে দূতাবাসের যিনি কি বলে এটাকে ডেপুটি হাই কমিশনার, তিনি দেখবেন, সিকিউরিটি অফিসার দেখবেন, তারপর এটা প্রধানমন্ত্রীর টেবিলে যাবে। যে যাই হোক, এই চিঠি দিলেন। চিঠি দেওয়ার পর অনেক দিন কোনো উত্তর না পেয়ে শেখ মুজিবুর রহমান ভাবলেন যে আমলা বা ডিপ্লোমেট দিয়ে হবে না, আমাকে পলিটিক্যাল সোর্স ধরতে হবে। তখন তিনি ত্রিপুরাকে বেছে নিলেন। এখন এটা বুঝতে পারি যে ত্রিপুরাকে বেছে নেওয়ার কারণ ছিল ত্রিপুরা তখন অনালোকিত, এখানে মিডিয়া ছিল না বললেই চলে, তেমন কিছু ছিল না, এখানে এলে জানাজানির সম্ভাবনা কম। তারপর তারা এলেন আগরতলা দিয়ে। সেখানে আগরতলার কাছে অরুন্ধতী নগর নামে একটা উপনগরী আছে, এখন শহর হয়ে গেছে। সেখানে মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং এর বোন থাকতেন। ওই বাড়িতে বঙ্গবন্ধুকে রাখা হল। পরদিন চিফ সেক্রেটারি মিস্টার রমন সহ শচীনবাবু দিল্লিতে গেলেন ফ্লাইটে। গিয়ে রমনকে ইয়ের কাছে উনি বলছেন, শচীনবাবু বলছেন, তার বিবৃতিতে ভান্ডারিয়া, আমার মনে হয় রমেশ ভান্ডারী হবে, বিদেশ দপ্তরের অফিসার, ওনার এখানে বসিয়ে তারা ঢুকলেন। সেই সময় তাদের যে আলোচনা, জওহরলাল নেহেরু এবং বঙ্গবন্ধুর মধ্যে যে আলোচনা, অনেকেই বলেছেন বঙ্গবন্ধুর সঙ্গে জওহরলাল নেহেরু আলোচনায় ব্যর্থ হয়েছিল, কিন্তু শশাঙ্ক এস ব্যানার্জি বলছেন অন্য কথা। আবার বাংলাদেশের ইতিহাসবিদ মুনতাসির মামুন, তিনিও শশাঙ্ক এস ব্যানার্জির কথাই সমর্থন করেছেন। শেখ মুজিবুর রহমানকে জওহরলাল নেহেরু বলেছেন আপনাদের সংগ্রামকে আমরা সমর্থন করব যদি আপনারা ঘোষণা দেন যে আপনাদের রাষ্ট্র হবে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র, আপনাদের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এইগুলি যদি থাকে, আমরা আপনাদের সমর্থন করব। বঙ্গবন্ধু বলেন আমার আদর্শ এটাই। তখন নেহেরু বঙ্গবন্ধুকে বোঝালেন যে আপনি স্বাধীনতার ব্যাপারে তাড়াহুড়া করবেন না, খুব ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে হবে, আর টাকা লাগবে। স্বপন আপনাকে একটু থামাই। আপনার বর্ণনাতে বঙ্গবন্ধু আগরতলা গিয়েছিলেন, আগরতলা থেকে দিল্লি গিয়েছিলেন জওহরলাল নেহরুর সাথে কথা বলতে? হ্যাঁ, জওহরলাল নেহরুর সঙ্গে কথা বলতে। এটা তো মুনতাসির মামুনে লেখাও আছে। শশাঙ্ক এস ব্যানার্জি যার সঙ্গে যোগাযোগ, ওই ইস্ট পাকিস্তানের যিনি ডেপুটি পলিটিক্যাল অফিসার ছিলেন, ডেপুটি হাই কমিশন অফিসে, তার আত্মজীবনী, আমি তার আত্মজীবনী থেকেই বলছি। তো সেখানে বললেন যে আপনি ফান্ড লাগবে, তহবিল ছাড়া কিন্তু হবে না। তারপর চলে এলেন আগরতলায়। আগরতলায় তখন তো একটা আইনি প্রক্রিয়া লাগবে, অন্য নাম দিয়ে পুশব্যাক করতে হবে। আগরতলা সেন্ট্রাল জেলে একটা রুম ঠিক করা হলো। শেখ মুজিবুর রহমান বললেন কেন আমি জেলে থাকবো? তারপর
তাকে রাখা হলো জেল সুপার ননীগোপাল কর ভৌমিকের সরকারি কোয়ার্টার। ওই রাতের বেলায় তখন ওইখানকার এসপি ছিলেন ভিক্ষু ঠাকুর। ভিক্ষু ঠাকুর বললেন চা খেতে। মুজিব বললেন যে না, কিছু খাবো না। পিড়াপিড়িতে বললেন এক কাপ কফি খেতে পারে। কিন্তু মজার বিষয় হলো 1963 সালের আগরতলায় কফি পাওয়া যেত না। তারপরে তাকে চাই খাওয়ানো হলো। এই কথাগুলো কিন্তু ননীগোপাল চক্রবর্তীর লেখায় আছে, আর মুনতাসির মামুনের লেখায়ও আছে। তারপরে পুশব্যাক করা হলো। ওই যে নিউক্লিয়ার একটা হয়েছিল, কমিটি হয়েছিল না স্বাধীনতার জন্য, এদের মধ্যে একজন যে কেশিয়ার ছিল সে টাকা পয়সা মেরে দিয়ে সমস্ত প্ল্যানটা আউট করে দেয়। এরপরই আগরতলা ষড়যন্ত্র মামলা। স্বাধীনতা নিউক্লিয়াস তাদের একজন এটা পাস করে দেন। হ্যাঁ হ্যাঁ। এরপরেও আপনার এই মামলার সময় আবার খাজা আহমদ চিঠি লিখলেন আগরতলার একজন পত্রিকা সম্পাদক জিতেন পালকে, যে বঙ্গবন্ধুর জন্য একজন ভালো ব্যারিস্টার ঠিক করে দিতে। জিতেন পাল এই চিঠি নিয়ে গেলেন শচীন্দ্রলাল সিংহের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী পাঠালেন কলকাতায় স্নেহাংশুকান্ত আচার্যের কাছে। স্নেহাংশুকান্ত আচার্য কিন্তু কমিউনিস্ট নেতা, ভারতের একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা। আর শচীন্দ্রলাল সিংহ কংগ্রেসের মুখ্যমন্ত্রী। কিন্তু শচীন বাবু কিন্তু বঙ্গবন্ধুর জন্য উকিল ঠিক করতে, ব্যারিস্টার ঠিক করতে স্নেহাংশু আচার্যর কাছেই পাঠালেন জিতেন পালকে। স্নেহাংশু আচার্য সব শুনে বললেন আমি যাব না, কারণ আমি গেলে মুজিবের শাস্তি হবে, পাকিস্তানিটা প্রচারের সুযোগ পাবে যে মুজিব এই চক্রান্তে জড়িত। আগরতলায় সে গিয়েছিল, দিল্লি গিয়েছিল, এই কারণেই ভারতীয় এই ব্যারিস্টার এসছে। তো স্নেহাংশু আচার্য যোগাযোগ করলেন লন্ডনে নিরুশ্রী চৌধুরীর কাছে সঙ্গে। নিরুশ্রী চৌধুরী উইলিয়াম টমাসকে ঠিক করে দিলেন এই মামলা পরিচালনা করার জন্য। এখানে রাখি হচ্ছে এই কারণে যে আমরা মুক্তিযুদ্ধের গল্প বলতে আগরতলার সাথে যে মুক্তিযুদ্ধের সম্পর্ক সেটা কিন্তু ওই 71-এ না, অনেক আগে থেকে। এটা 63 সাল থেকে সম্পর্ক। এখন মুশকিল হচ্ছে ত্রিপুরা রাজ্য এত ছোট, আমাদের ফোকাসটা কম, যেই কারণে আমরা আমাদের এই ব্যাপারগুলি কিন্তু প্রকাশ হয় না। আমি নিজে একটা বই লিখেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ত্রিপুরা রক্ত ঝরা সোনালী দিন। এই বইটা ত্রিপুরা সরকারের পুরস্কারও পেয়েছে। ওখানে আমি এই ঘটনাগুলি উল্লেখ করেছি, এই শশাঙ্ক এস ব্যানার্জি আর মুনতাসির মামুনকে কোট করে। আচ্ছা, ওই 71-এ ত্রিপুরার স্থানীয় মানুষ যারা, এদের মাঝে কি কোনো হতাশা আসতো যে বাংলাদেশে এত লোক এখানে চলে আসছে, কবে এই দেশ স্বাধীন হবে ঠিক নাই, কতদিন আমরা তাদের খাওয়াবো পড়াবো, এমন কোন হতাশা কাজ করতো মাঝে মাঝে? এইরকম যদি থেকেও থাকে এটা মাইক্রোস্কোপিক। আমি তো বলি যে এমন একজন মানুষও নাই সেই সময়ে যার মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশন নাই। এই যে ধরুন আমরা মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মান পেয়েছি, অনিল ভট্টাচার্য পেয়েছেন, দৈনিক সংবাদের ভূপেন দত্ত ভৌমিক পেয়েছেন, মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ পেয়েছেন, অনেকে পেয়েছেন। এই যে স্নেহাংশু আচার্যের কথা বললাম, তিনি তো আমাদের সঙ্গেই পেয়েছেন। এইগুলি আমি মনে করি এটা কি বলা যায় এটাকে, এটা হলো একটা টোকেন। মানে আসলে এই স্বীকৃতিটা ত্রিপুরা রাজ্যের মানুষের, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই অধ্যাপক মিহির দেব
দৈনিক সংবাদের ভূপেন দত্ত ভৌমিক, যুগান্তর পত্রিকার অনিল ভট্টাচার্য বা শচীন্দ্রলাল সিংহ বা বিরোধী নেতা নৃপেন চক্রবর্তী, এইরকম, বা আমরা যারা ইয়ে করেছি তারাই কাজ করেছি, এইরকম না। এমন একজন মানুষও নাই যে যার কন্ট্রিবিউশন নাই, প্রত্যেকেই কিছু না কিছু করেছে। আপনার ওই দিনটার কথা মনে পড়ে যেদিন আপনারা খবর পেলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই দিনটার কথা মনে পড়ে? সেটা তো একটা সাংঘাতিক, মানে আমি একটু পিছিয়ে যাই, অ্যাকচুয়ালি 3 তারিখ থেকেই শুরু করি, ডিসেম্বরের 3 তারিখ ইন্দিরা গান্ধী ব্রিগেডে জনসভা করছেন। তখন তো টেলিভিশন ছিল না, আমরা রেডিওতে এটা লাইভ শুনছিলাম। তারপরে হঠাৎ নিউজ হলো, ব্রেকিং নিউজ, ইন্দিরা গান্ধী কলকাতা সফর সংক্ষিপ্ত করে চলে গেছে দিল্লিতে। রাতের নিউজে বলা হলো যে পাকিস্তান ভারতে বিমান হামলা করেছে, এই ভারত যোগ্য জবাব দেবে। বলা হলো প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন রাত 12টায়, জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন। রেডিও খুলে বসে আছি, বক্তৃতা আর হয় না, 12টা বাজে, 1টা বাজে, আমার মনে হয় রাত 2টা হবে বক্তৃতাটা হলো, বা তার একটু আগে হতে পারে। বক্তৃতায় তেমন কিছু না, বলা হলো যে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের যুদ্ধ এখন আমাদের যুদ্ধ হয়ে গেছে, দেশবাসীকে শান্ত থাকতে, ধৈর্য ধরতে তিনি আহ্বান জানালেন। পরদিন সকালে আকাশবাণীর যে বাংলা খবর, সেখানে একটা শব্দ এখনো আমার মানে এটা শুনলে একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে এটার মধ্যে, যে আকাশবাণীর খবরে বলছে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের ভেতরে ঢুকে মুক্তি বাহিনীকে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। যিনি খবর পড়ছিলেন নীলিমা সান্যাল বা ইভানা কেউ, মানে এই যে ঢুকে শব্দটা, যে বাংলাদেশের ভেতরে ঢুকে মুক্তি বাহিনীকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়। ঢুকে তো গেছে আগেই, যাই হোক। তারপর 5 তারিখে তো তখন তো যুদ্ধের খবর আসছে। 6 ডিসেম্বর সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। সেটা ছিল একটা সাংঘাতিক আনন্দের দিন। আমরা ঘরে রেডিওর সামনে বসে হাততালি দিচ্ছি সবাই, যে স্বীকৃতি দিয়েছে, খুব হইচই। পরদিন 7 তারিখ উদয়পুরে যারা শরণার্থী ছিল, এটা মেইনলি আব্দুল্লাহ আল হারুন চৌধুরী, উনি অর্গানাইজ করেছেন। তারা একটা মিছিল বের করলেন। ভারত সরকার, ভারতের জনগণ এবং ইন্দিরা গান্ধীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা মিছিল একটা শুরু করলেন। মিছিলটা ধরেন বের হয়ে 12টার সময় এই শহরের দিকে গেছে। এমন সময় হঠাৎ বিকট শব্দ, আমাদের তো বিমান হামলা টামলা সম্বন্ধে কোনো ধারণা নাই, কিন্তু এই শব্দে মানে একদম বুকে কাঁপন ধরে গিয়েছিল। হঠাৎ দেখি উদয়পুরের আকাশে 2টো বিমান, যুদ্ধ বিমান, কিন্তু এইগুলি ডাইভ করার চেষ্টা করছে, আর আমাদের সেনাবাহিনী এনটিআর কাপগ্যান ছুটছে। মানে আমরা জানতামই না যে উদয়পুরে এত বিমান বিধ্বংসী কামান আছে। তো পারলো না, এখানে তারা বিমানগুলি নামতেই মানে ডাইভ করতেই পারলো না। এখন মজাটা হচ্ছে, যুদ্ধে তো প্রচার যুদ্ধ একটা আছে, প্রচার যুদ্ধে আগের দিন বলা হয়েছে পাকিস্তানের আর যুদ্ধ বিমান নেই, সব শেষ হয়ে গেছে, কিন্তু পরদিন এলো, যার ফলে এইটা সরকারি মিডিয়াতে প্রচার হলো না, কিন্তু সংবাদপত্রে বেরিয়েছে উদয়পুরের আকাশে পাকিস্তানি বিমান হানা দিয়েছিল, কিন্তু ওরা কিছু করতে পারেনি। ওই যে একটা গেল। তারপরে তো প্রতিদিনই খবর আসছে দখল হচ্ছে, ভারতীয় সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে।
আমার মেমোরিতে যদি ফেল না করে থাকে, সম্ভবত 12 ডিসেম্বর থেকে জেনারেল মানেকশের হাতিয়ার ডাল দো এই ঘোষণাটা শুরু হলো। ওই রেডিওতে, বাংলায়, হিন্দিতে, উর্দুতে বলা হতো যে পাকিস্তানি সেনাবাহিনীদের উদ্দেশ্যে যে আমরা তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছি, পালাবার আর কোনো পথ নেই। তোমরা যদি তোমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবারের সঙ্গে যদি মিলতে চাও, যদি দেশে ফিরে যেতে চাও, তাহলে আত্মসমর্পণ করো, অবিলম্বে আত্মসমর্পণ করো। আমরা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে এবং তোমাকে তোমাদের দেশে আমরা ফেরত পাঠাবো। এই আবেদনটা প্রথম তো ওরা করবে না এইগুলি তো জানেনি আপনারা। তারপরে ঠিক হলো 16 ডিসেম্বর আত্মসমর্পণ করলো। বিকেলে তো আত্মসমর্পণ করলো, মানে আপনার কি বলবো, কে কে কাকে মিষ্টি খাওয়াচ্ছে এটা কোনো মানে পরিচিত অপরিচিত নেই। বাজারে যে যাকে পাচ্ছে ডেকে নিয়ে মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াচ্ছে, এটা কি আনন্দ মনে কল্পনা আছে করা দাদা, যায়। মিষ্টির কেজি কত ছিল মনে আছে এগুলো? তখন ওই মিষ্টি 2 রকম হতো, একটা 25 পয়সা দাম, 4 আনা বলতাম আর কি, এটা একটু ছোট সাইজের, আরেকটা 50 পয়সা 8 আনা, ওটা বড় সাইজের। এইরকম ভাবে বিক্রি হতো আর কি। মানে আমরাও মিষ্টি খেয়েছি, অনেক লোকে মিষ্টি খেয়েছে, মানে খাইয়েছে। তখন তো বয়স কম, খেতেও পারতাম। এই মিষ্টি টিষ্টি খাওয়ার পর রাত্রেবেলা আমরা এখানে আমরা 5 ভাইয়ের মধ্যে 3 ভাই উদয়পুরে থাকি এক বাড়িতে। আমরা ওই খাওয়ার সময় আমরা 7টায় বিবিসি শুনতাম, 9:30টায় ভয়েস অফ আমেরিকা, আমাদের 9:30, বাংলাদেশে 10টা, এই ভয়েস অফ আমেরিকা খবর শুনতাম। বিবিসি কিন্তু অনেক আগে থেকেই পূর্ব বাংলা বলতো। এখন ভারতীয় সময় রাত 9:30, পূর্ব বাংলা সময় 10টা, রাত 10টা, এইরকম তারা বলতে শুরু করে দিয়েছিল যুদ্ধের পরেই। কিন্তু ভয়েস অফ আমেরিকা সব সময় পাকিস্তান, পূর্ব পাকিস্তান সময় রাত 10টা বলতো। আচ্ছা, স্বাধীন বাংলা যেদিন বেতার কেন্দ্র কি আপনারা শুনতে পেয়েছেন কখনো? হ্যাঁ স্বাধীন বাংলা হ্যাঁ বেতার হ্যাঁ, কেন্দ্র? রোজ শুনতাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তারপরে আপনার ওই দিন কি বলে, এটা আমাদের একটা কৌতূহল সাংঘাতিক। আজকে ভয়েস অফ আমেরিকা কি বলবে, পূর্ব পাকিস্তান সময় বলবে না বাংলাদেশ বলবে, এটা শোনার জন্য আমরা বসে আছি। শুরু হলো খবর, ভয়েস অফ আমেরিকা বাংলা সংবাদ এত কিলো হচ্ছে বলে। এখন ভারতীয় সময় রাত 9:30, ঢাকা সময় রাত 10টা, পূর্ব পাকিস্তান বলবো না, এই যে ঢাকা সময় রাত 10টা, এইটা শুনে আমরা হাততালি দিতে শুরু করেছি। এইটাতেই আনন্দ যে পাকিস্তান আর বলছে না, ঢাকা সময় বলছে। এরপরে তো মিছিল টিছিল হয়েছে খুব ইয়ে করে। তারপরে তো শরণার্থীদের ঘরে ফেরার পালা শুরু হলো। আর এটা অদ্ভুত কাণ্ড যে আনন্দের বিষয় যে স্বাধীন দেশে যাচ্ছে সবাই ফিরে, যে আব্দুল মালেক উকিলের পরিবার হাউ হাউ করে কাঁদছিলেন, আমরাও তাদের বিদায় দিতে গিয়ে কাঁদছিলাম। আব্দুল্লাহ আল হারুন চৌধুরীকে এখানে বিদায় সম্বর্ধনা দেওয়া হল। তিনি তার বক্তৃতায় বললেন, আমাদের কথাও বললেন, যে আমরা কি কোনোদিন তাদের ভুলতে পারবো। তিনিও যাওয়ার সময় কাঁদলেন, আমরাও কাঁদলাম। বাংলাদেশে পরে আমাদের কাছে খবর এলো যে অনেকেই ফিরে গিয়ে দেখে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, জামা কাপড় নেই। তখন আমরা উদয়পুর জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা কম্বল আর চাদর, শীতের চাদর আর কম্বল নিয়ে আমরা গেলাম মাইজদিতে যাওয়ার কারণ হলো মালেক উকিল আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে এর মধ্যে, এই যুদ্ধের 9 মাসে
আমরা ওনার বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছিল, ওরা আরেকটা বাড়িতে থাকতেন, আমরা ওখানে থেকেই মসজিদে থেকে ওখানে রিলিফ ওয়ার্ক করেছি। সেটা দৈনিক বাংলাদেশ নামে একটা পত্রিকায় প্রথম পৃষ্ঠায় বেরিয়েছিল খবরটা। সেই পত্রিকাটা আমার কাছে এখনো আছে, অনেক নষ্ট হয়ে গেছে, পোকায় কেটেছে। তো ওই সময়গুলির কথা মনে হলে আসলে আবেগটা ধরে রাখা যায় না এখন, যে কি গেল। মাঝে মাঝে আমার মনে হয় যে এটা একটা সিনেমার মতো, যে চিত্রনাট্য আগেই তৈরি করা ছিল, শুধু অভিনয় করে গেল সবাই মিলে। তারপরে তো বঙ্গবন্ধুর মুক্তির ব্যাপার, তিনি দিল্লিতে এলেন সকালে, সেটাও আমরা রেডিওতে শুনেছি। এই আর কি। আপনার এই যে এরপরে তো আপনার ব্যক্তি জীবনে আপনার সাংবাদিকতা কখন শুরু করেন আপনি? আমি সাংবাদিকতা শুরু করি 1974 সালে। তখন কলেজে পড়াও শেষ, চাকরি বাকরি হচ্ছে না, কি করব, জনপদ নামে একটা পত্রিকায় উদয়পুরের প্রতিনিধি হিসাবে কাজ শুরু করি। এরপরে আমি দৈনিক সংবাদে, আবার লোকাল আরো কাগজে কাজ করেছি। বেশ কিছুদিন আমি পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এই জেলার প্রতিনিধি হিসাবেও কাজ করেছি। 2018 সাল থেকে ওই মানে খুব সক্রিয়ভাবে সাংবাদিকতা করি না, বা কোনো নির্দিষ্ট সংবাদপত্রের সঙ্গে বা সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত নেই, এমনিতে পত্রিকাতে লিখি টিকি আর কি। এই যে আপনাদের যে ভূমিকা বাংলাদেশের সরকারিভাবে সম্মাননা আপনারা পেয়েছেন এই কয়েক বছর আগে, এটা কি কখনো মনে কোনো আক্ষেপ তৈরি করতো? একটা আক্ষেপ ছিল বঙ্গবন্ধুর মৃত্যুর পর, সেই দিনটা আমার এখনো মনে পড়ে, আমাদের স্বাধীনতা দিবস। আমি শহর থেকে অনেক দূরে গ্রামে যুব কংগ্রেসের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম জাতীয় পতাকা তুলতে। ফেরার পথে, তখন তো লোকজন নেই, একটা ধ্বজনগর বলে একটা জায়গা আছে বাজারে, দূর থেকে দেখছি বহু লোক একটা দোকানে ভিড় করে শুনছে, রেডিও শুনছে। কিছু একটা হয়েছে, ও কাছে এলে শুনলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। একজন চিৎকার করলে বললেন, শেখ মুজিব রে মাইরা লাইছে। কথাটা আমার এখনো মানে বুকে যেন একটা শেল বিঁধলো, শেখ মুজিব রে মাইরা লাইছে। কে মারলো, কারা মারলো, কিছু বুঝতে পারছি না। চলে এলাম বাড়িতে, সে রেডিও খুলে শুনলাম সব ঘটনা। এই ঘোষণা দেওয়া হচ্ছে, এই মেজর ডালিম বলছি, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতি হয়েছেন, এইসব। এরপর থেকে একটা আক্ষেপ তো ছিলই, যে কেন আমরা এই কষ্ট করলাম, দেশটা মনেই রাখলো না। তো তখন তো এত কিছু বোঝার বয়সও ছিল না, ম্যাচুরিটি একটা ব্যাপার আছে, তো অভিজ্ঞতা ছিল না। কিন্তু যেমন এখন ধরেন এখন যে চলছে, এখন কিন্তু আমি এটা বুঝি যে বাংলাদেশে যারা এখন সরকারে আছেন, তারা সমস্ত বাংলাদেশ নয়। তাদের বক্তব্য সমস্ত বাংলাদেশের মানুষের বক্তব্য নয়। বাংলাদেশের সব মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে গেছে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, মানি না। বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু শাসনের ভয়ে হয়তো কেউ কিছু বলছে না। বাংলাদেশের মানুষ, এটা আমার মনে হয়েছে। আমি খুব যাইনি, ওই যে রিলিফ ওয়ার্ক করতে গিয়েছিলাম যুদ্ধের পরে, আর গেলাম 2013 সালের 30শে সেপ্টেম্বর গেছি, 1লা অক্টোবর আমাদের ঢাকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর হাত দিয়ে পেয়েছি। তো এছাড়া বাংলাদেশে আমি যাইনি। কিন্তু বাংলাদেশের মানুষ সম্পর্কে আমার যে একটা ব্যক্তিগত উপলব্ধি, এত আবেগপ্রবণ মানুষ, এত অতিথিপরায়ণ মানুষ,
আমার মনে হয় এই উপমহাদেশে নেই, আর কোনো কার কোথাও নেই। ভীষণ আবেগ, দেশপ্রেম এগুলি আছে, এইগুলি সব নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। এই বাংলাদেশ এবং এই আপনার রাজ্য ত্রিপুরা, এত ঘটনা বলি, সেই ত্রিপুরায় বাংলাদেশ হাই কমিশনে হামলা হয়েছিল, এই ঘটনাকে আপনি কিভাবে দেখেন? একটা কথা কি, বাংলাদেশে যেমন মৌলবাদীরা ক্ষমতায় আছে, আমাদের এখানেও মৌলবাদ এখন খুব সক্রিয়। আমার এক ভদ্রলোকের একটা কথা মনে পড়ে, ভদ্রলোকের নাম সালাম আজাদ। উনি লিখেন টিখেন, ওনার বই টই আছে অনেক। তিনি বিএনপি শাসনকালে আক্রান্ত হয়েছেন এবং দীর্ঘদিন উনি দিল্লিতে ভারতের রাজনৈতিক আশ্রয় ছিলেন। সেই সময়ে একজন অফিসারের কাছ থেকে তিনি আমার কথা, আমার ফোন নাম্বার পেয়েছেন। ওই অফিসার ভদ্রলোক কিছুদিন, বছর দুয়েক আগে মারা গেছে, হিমাংশু মোহন চৌধুরী। তিনি কুমিল্লার পাশের শহর সোনামুড়ার এসডিও ছিলেন তখন। পরে তিনি সেক্রেটারি হয়েছেন। উনি পদ্মশ্রী পেয়েছিলেন বাংলাদেশের যুদ্ধে অবদান রাখার জন্য। হিমাংশুদা আর আমার নিজের দাদা ওখানে ছিলেন ট্রেজারি অফিসার যুদ্ধের সময়। আমার দাদারও ভীষণ কন্ট্রিবিউশন আছে। তাজউদ্দিন আহমেদের স্ত্রী এবং পরিবারকে তারাই আগরতলায় পাঠিয়েছেন, ব্যবস্থা সব শচীন বাবুই করেছিলেন। তো সেই সময়ে সালাম আজাদ তার একটা বইতে একটা জায়গায় লিখেছেন যে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ভারতে যেভাবে হিন্দু মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে এবং ভারতে কোনো কিছু অংশের মানুষ এটাকে সমর্থনও করছে, এইটার বিষময় ফল কিন্তু ভবিষ্যতে ভারতকে ভোগ করতে হবে। আমার ইদানিং কিন্তু সালাম আজাদের কথাটা খুব মনে হয় যে সংখ্যায় কম হলেও আমাদের একটা অংশ, আমি মাঝে মাঝে এদের বলি আটকা হিন্দু, মানে হঠাৎ হিন্দু। তা আমরা তো অনাদিকাল থেকেই হিন্দু, পূজা পাঠ করি, ঈশ্বরে বিশ্বাস করি, মূর্তি পূজা করি, নিজেদের হিন্দু বলে পরিচয় দেই। হঠাৎ করে হিন্দু পরিচয়টার কি প্রয়োজন, এটা অন্তত আমার মাথায় ঢুকে না। উপমহাদেশ সত্যি খুব খারাপ আছে এটা। তো এই যে বললেন যে হামলা, এটা তারপরে আমার আরো খারাপ লেগেছে, আমাদের প্রশাসনিক কর্তারা অনেক কিছু নিয়ম টিয়ম, ডিপ্লোম্যাটিক নিয়ম টিয়ম জানেন। একটা নিয়ম আছে যে দূতাবাসগুলির কত মিটারের মধ্যে বিক্ষোভ দেখানো যায় না। এটা তো সারা পৃথিবীতে একটাই নিয়ম, কনভেনশন। সেই জায়গায় কি করে মানুষগুলো ঢুকে গেল দূতাবাসে, গিয়ে পতাকা ছিল, এটা খুব খুব দুর্ভাগ্যজনক। আর এটা একটা প্রতিবাদ হতে তো পারে না। বাংলাদেশে কোথায় দুর্গা মণ্ডপে হামলা হয়েছে বা কোথায় কোনো হিন্দু বাড়িতে হামলা হয়েছে, এটার প্রতিবাদ কি দূতাবাসে? হ্যাঁ, দূতাবাসের সামনে প্রোটেস্ট করা যায়, প্রতিবাদ পত্র দেওয়া যায়, এটা এটা ডেমোক্রেটিক সিস্টেম থাকবে তো। এটা অ্যাডমিনিস্ট্রেশনের তরফও শিথিলতা ছিল, এটা তো আমি সমর্থন করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা আবার ভারতে অবস্থান করছেন, এই বিষয়টা ত্রিপুরার মানুষ কিভাবে দেখে? ত্রিপুরার মানুষ খুশি। এখানকার অধিকাংশ মানুষ কিন্তু এই একটা ব্যাপারে রাজনৈতিক দলগুলির মধ্যেও কোনো বিরোধ নেই। হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার
দিয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে, অবশ্যই এটাকে রাহুল গান্ধীও সমর্থন করেন, কমিউনিস্টরাও সমর্থন করেন, মোলায়েম সিং যাদবের ছেলের দলও সমর্থন করেন, সব বিরোধী দল সমর্থন করেন, এবং মানুষও। আমাদের এখানকার মানুষ কিন্তু শেখ হাসিনার প্রতি দুর্বল। তাছাড়া তিনি আগরতলায় এসেছিলেন, আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওনাকে সম্মান সূচক ডিলিটি দিয়েছিলেন, এটা গ্রহণ করতে এসেছিলেন। আগরতলায় এসে তার একটা কথা আমাদের হৃদয়ে খুব গেঁথেছে, সেটা হলো আগরতলায় তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের তীর্থক্ষেত্রে এলাম। এটা খবরের কাগজেও খুব হাইলাইট হয়েছিল এই কথাটা। এখানকার মানুষ কিন্তু ওইখানে হাসিনা কি করেছেন, ভোটে কি কারচুপি হয়েছে বা কি হয়েছে, এগুলি নিয়ে মাথা কামায় না। ওরা এটা ভাবে যে এই ভদ্রমহিলা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইতেন, শুধু ভারত নয়, প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্ব চাইতেন। আর এটা তো সন্দেহ নেই যে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে মুক্তিযুদ্ধের সম্পর্কে তার দুর্বলতা ছিলই। ওই জায়গাটা আমরা কিন্তু এটা চাই যে না, এখানে যতদিন ইএফি অবস্থা স্বাভাবিক না হয় তিনি এখানে থাকুন। ৭১-এর একজন মানুষ হিসেবে, আপনি সক্রিয় একজন কর্মী হিসেবে, আপনার কি মনে হয় বাংলাদেশের এই সমস্যাটা, আওয়ামী লীগের এই অবস্থানটা, এটা কি রাজনৈতিকভাবে সমাধান হবে, না আবার এটা যুদ্ধের দিকে যাবে বিষয়টা? এটা অ্যাকচুয়ালি বলা খুব মুশকিল। মাঝে মাঝে মনে হয় গৃহযুদ্ধ হবে, আবার মাঝে মাঝে মনে হয় যে না, একটা গণ অভ্যুত্থান হতে পারে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার গণতন্ত্র ফিরে আসতে পারে। আমি খুব বিশ্বাস করি যে এই অবস্থা থাকবে না, থাকতে পারে না। যেই দেশের ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, আমাদের ৪,৫০০-এর উপরে সৈন্য মারা গেছে, আমাদের অনেক সিভিলিয়ান মারা গেছে। কমলপুর পরে নামে একটা জায়গা আছে, এটা হলো শমশেরগঞ্জের বর্ডার। এই কমলপুরে ১৭-১৮ জন নিরীহ নাগরিক, ভারতীয় নাগরিক প্রাণ দিয়েছে পাকিস্তানি সেনার বুলেটে। যেই দেশের ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, সেই দেশে আবার পাকিস্তানপন্থীরা, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকবে জোর করে, এটা বাংলাদেশের মানুষ মানবেন বলে আমার মনে হয়। এটা এটা ডেমোক্রেসি থাকতেই হবে, এর তো কোনো বিকল্প নেই গণতন্ত্রের। স্বপন কুমার ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন। আমরা আরো সুযোগ নেব আপনার সাথে মাঝে মাঝে বসার, আপনার কথাগুলো রেকর্ড করে রাখার। মানে আপনাদের ৭১-এ আমাদের দেশটার জন্য, আমাদের মানুষগুলোর জন্য যে ত্যাগ তিতিক্ষা আপনাদের, সেটা অমূল্য। আপনাকে এবার সেপ্টেম্বরে বাংলাদেশে নিয়ে সম্মাননা দেওয়া হয়েছে, এটার চাইতো বাংলাদেশের মানুষের সম্মাননা, অবশ্যই অভিযান। এটা রীতিমতো আমরা মানে কি বলবো, এটা মানে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, এটা এই স্বীকৃতিটা দিয়ে। আমরা তো তখন জানতাম না যে এই কাজের জন্য এত বড় একটা স্বীকৃতি মিলবে, এটা তো আমাদের কল্পনার মধ্যেও ছিল না। আপনাকেও অনেক ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আসলে এই কথাগুলো বলতে গেলে এই হারিয়ে ফেলি, এখনো আবেগ চলে আসে। ওই আসলে তখন তো ওই যে সুকান্তের 18 বছর দুঃসহ এরকম একটা ব্যাপার থাকে, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এইগুলি নেই অবশ্য। এখন নোট লেখা, মাস্টারমশাই বাড়িতে ছোটা, রেজাল্ট, এইসব নিয়েই ছেলে মেয়েরা ব্যস্ত থাকে। তারপরেও আমরা চাই যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা
এই উপমহাদেশের সবাই, শুধু বা বাংলাদেশের নয়, উপমহাদেশের নতুন প্রজন্মকে জানাতে হবে, ওরা যেন বিকৃত ইতিহাস না জানে, সত্যি ইতিহাসটা জানুক। আপনি ভালো থাকবেন।